আমাদের এই বাস্তব জীবনে সবথেকে মূল্যবান কী জানো তো বন্ধুরা? আমাদের বাস্তব জীবনে সবথেকে মূল্যবান হলো আমাদের সময়। এই সময় কখনো ভালো কখনো খারাপ। তো আমাদের যখন ভালো সময় থাকে তখন কিন্তু আমরা খুব আনন্দে থাকি, আর যখন খারাপ সময় আসে তখন সেই সময়টাকে নিয়ে খুব দুঃখ প্রকাশ করি, মনে মনে কষ্ট পাই। কিন্তু সেটা করলে হবে না, দুটো সময়কেই কিন্তু আমাদেরকে হাসি মুখে বরণ করতে হবে, কারণ সুখ দুঃখ হলো আমাদের জীবনের একটা অঙ্গ। কখনোই একটা মানুষ সারা জীবন সুখী হতে পারে না, আবার কখনোই একটা মানুষের জীবনে সারা জীবন দুঃখ থাকতে পারে না। আর নিজেকে ভালো রাখার জন্য কয়েকটা কথা অবশ্যই মনে রাখতে হবে। যে বা যাদের কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তোমার কোনো সম্মান নেই, তাদের কাছে বারে বারে যাওয়ার কোনো দরকার নেই। আসলে কি বলো তো, তুমি বারে বারে তাদের কাছে যাবে, তাদের কথা শোনার চেষ্টা করবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু বারে বারে অপমানিত হবে। আর যখন তুমি অপমানিত হবে তখন কিন্তু তোমার মনোবল একদম ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি আর নিজেকে গড়তে পারবে না, নিজেকে আর তৈরি করতে পারবে না। তো তার জন্য তোমার কিন্তু তাদের থেকে একটু এড়িয়ে থাকা উচিত। আর দ্বিতীয়ত, নিজের প্রাইভেসি কখনোই কারো কাছে ওপেন করবে না। কারণ কি বলতো, তুমি হয়তো ভাববে যে ও আমার অনেক ভালো বন্ধু, ওকে বললে কিছু হবে না, কিন্তু তোমার বন্ধুও কিন্তু একদিন হয়তো শত্রু হতে পারে। তো তার জন্য নিজের গোপনীয়তা নিজের মধ্যে রাখাই ভালো, সেটা কিন্তু কারো কাছেই শেয়ার করা উচিত নয়। এই যে দুটো কথা বললাম বন্ধুরা, এটা আমার জীবনের বাস্তবতা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে তোমরাও এই দুটো কাজ কখনোই করো না। আমি ভুল করেছি, তোমরা করবে না, কারণ এই ভুলগুলো কিন্তু সারা জীবন আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে চলবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেল, আর তার সাথে রুমটাকে একটু আলতো হাতে গুছিয়ে নিলাম। আর একটা বাড়ির সৌন্দর্য হলো বিছানা। একটা বিছানা যদি সুন্দরভাবে একটা বেড কভার বিছিয়ে সেটাকে টান টান করে রাখা যায়, তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্য অর্ধেকটা চলে আসে। তবে যদিও আমার বিছানা বা আমার বাড়ি সেরকম সুন্দর নয়, তো বিছানার চাদরগুলো কী হয় বলো তো, সবগুলোই তো সুতির। আর আমি যেহেতু বিছানার চাদর ভীষণ কাচি, তো সেই কারণে বিছানার চাদরের সমস্ত চাদরগুলোই কিন্তু কালার ফেড হয়ে গেছে। আর ওগুলো তো এখনও ছিঁড়েও নি যে বদলে দেব। আর আমাদের মতো সব নিম্ন মধ্যবিত্ত পরিবারে বোঝোই তো, আমরা যতক্ষণ না সেটাকে ছিঁড়ে ফেটে একদম অচল না হয় ততক্ষণ কিন্তু আমরা সেটাকে বাদ দিতে পারি না, বা সেই বিলাসিতাটা আমরা দেখাতে পারি না। আমাদের মনের ইচ্ছা যাই হোক না কেন, আমাদেরকে সামর্থ্য বুঝেই চলতে হয়। আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্য নিয়েই আমাদেরকে চলতে হয় বা চলতে হবে। বিলাসিতা দেখালে কিন্তু আমরা কষ্টে ভুগবো। অর্থ কষ্ট কিন্তু বিশাল বড় কষ্ট। অর্থের অভাবে কত মানুষের প্রতিভা মাটির তলায় মিশে গেছে। অর্থের অভাবে কত মানুষের স্বপ্ন ইচ্ছে ভেঙে চুরমার হয়ে গেছে। সব কিছুটাই কিন্তু অর্থের কারণে। মানুষ বলে অর্থই কি সব? আচ্ছা বলো তো বন্ধুরা, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা যা যা করি, কী দিয়ে করি? সবটাই কিন্তু অর্থর বিনিময়ে করি। আমরা যে খাবারটা খাই সেটা আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে এসে খাই। আমরা যে পোশাকটা পরি সেটাও কিন্তু আমরা অর্থ দিয়ে কিনে পরি। আমরা যেই যানবাহনে চড়ে আমরা কোথাও যাই, সেটাও কিন্তু আমাদেরকে পয়সা দিয়ে কেনা বা পয়সা দিয়ে আমাদেরকে যেতে হয়। টোটো অটো ধরলে কিন্তু আমাদেরকে পয়সা দিয়ে যেতে হয়, বা একটা যদি বাড়িতে বাইক থাকে সেটাও কিন্তু আমরা পয়সা দিয়েই কিনি। তাহলে আমাদের প্রতিনিয়ত জীবনে যা কিছু দরকার হয় সবটাই কিন্তু অর্থ দিয়ে। অর্থ ছাড়া আমাদের এক পাও চলে না। তাহলে সেই অর্থকে সবসময় কিন্তু আমাদেরকে সঞ্চয় করে রাখতে হবে, এবং আমাদেরকে সেইভাবেই চলতে হবে যাতে আমাদের অর্থকষ্ট না হয়। সকাল সকাল অনেক বকবক করে ফেললাম, আর আমার বকবকানি শুনে হয়তো তোমরাও বিরক্তি হয়ে গেছো। তো যাই হোক, চলো এখন কাজের কথায় আসা যাক। তো সকালে উঠে দেখলে বিছানা গোছালাম, তো তারপর বারান্দা ঝাড় দিলাম, তারপর বাইরটা ঝাড় দিলাম, আর এখন রান্নাঘরে এসে নিজের জন্য একটু উষ্ণ গরম জল সাথে একটা ওষুধ নিয়ে নিয়েছি। আর সংসারে কিছু কাজ এগিয়ে দিয়ে গেলাম, আজকেও কাজে বেরোবো, বাকি কাজগুলো এসে করব। তারপরে সমস্ত বাসন ধুয়ে ফুল তুলে রেখে দিয়ে গেলাম। আজকে রিনা পূজা করবে না, তো সেই জন্য আমি এসে পূজা করব। আমিও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, মোটামুটি ভালো আছি, মনটা ভালো আছে যে দিদি বাড়ি চলে এসেছে, দিদিকে ছুটি দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেই জন্য মনটা খুব ভালো আছে। আর আমি যাব আগামীকাল, ছোট বোন আছে দিদির কাছে, তা আমি আগামীকাল যাব। তো চলো, এখন রেডি হয়ে গেছি, কাকিমাও নিচে চলে এসেছে।
তো এখন যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই মাত্র বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসে স্নান করলাম। তো এদিকে ফুল তুলে রেখে দিয়ে গেছিলাম, মা পুজো টুজো করে দিয়েছে, আমি শুধু জাস্ট একটু প্রণাম করে চলে যাব। তো আমি আসার আগে মা ভাতটা বসিয়ে রেখেছিল, তো ভাতটা হয়ে গেছে। আর ভেবেছিলাম ডিমের ঝোল বানাবো, কিন্তু ছেলে বাড়িতে নেই, সে চলে গেছে তার বন্ধুদের সাথে কোথায় একটা বিয়ে বাড়িতে ক্যাটারিংয়ে। তো তাই আর ডিমের ঝোল করলাম না, ডাল বসিয়ে দিলাম। আর ডিমের ঝোলের জন্য যে আলুগুলো কেটেছিলাম, আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম, আলু মাখা করব। আর মা অনেকগুলো পুঁটি মাছ ধরে নিয়ে এসেছে, তো পুঁটি মাছগুলোর একটু সরষে আর পেঁয়াজ দিয়ে ঝাল বানাবো। তো পুঁটি মাছগুলো তো তোমরা দেখেইছো কত বড় বড় হয়, আর প্রত্যেকটা পুঁটি মাছে না বীজে একদম টুলটুল করছে। আর বীজ আছে বলেই না ওরা এখন পড়ে যাচ্ছে, বীজ ছেড়ে দিলে কিন্তু এত পুঁটি মাছ পড়বে না, এখন ওরা খাবার খেতে আসে। তো এদিকে দেখো, ওইদিকে ডালটা বসিয়ে আলুটাও সেদ্ধ করতে দিয়ে দিলাম ডালের সাথে, আর এদিকে মশলাটাও করে নিচ্ছি। তো মশলা বলতে তেমন কিছু নয়, একটু সরষা বেটে নিচ্ছি, সরষা আর পেঁয়াজ করে। আমি কিন্তু মাছের ঝাল করলে না একটু পেঁয়াজও দিই সরষার সাথে, আর এটা আবার বেশ ভালো লাগে। একটু কুচিয়ে দিয়ে দিই আর একটু বেটে দিই, তাতে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তোমরাও কিন্তু এভাবে করে দেখতে পারো। তো তারপরে যে দেখো, এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা এইভাবে ডাল কাটা দিয়ে একটু ঘেটে নিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা এইভাবে ডাল ঘাটো ডাল কাটা দিয়ে, আমাকে অবশ্যই কিন্তু জানিও। এটা আগের দিনের ব্যাপার ছিল, আগে কিন্তু মানে আমার ঠাকুমা বা মা, কাকিমা, জেঠিমারা ডাল কাটা ব্যবহার করতো। এখন তো বেশিরভাগ সবাই প্রেসার কুকারে ডাল করে, তো তার জন্য আর ডাল কাটাটা সেইভাবে ব্যবহার হয় না। কিন্তু আমি ব্যবহার করি, মানে যখন কড়াতে করি তখন ডাল সেদ্ধ তখন করি, আর প্রেসারে দিলে তো তখন আর লাগে না, তখন আর ওইগুলোর দরকার হয় না। তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে এখন পেঁয়াজ দিয়ে আবার ফুটে নেব। আর এই যে দেখো পুঁটি মাছ, তবে আজকে একটু কমই পড়েছে পুঁটি মাছ, মানে আমাকে যতগুলো দিয়েছে আমার যাকেও অতগুলোই দিয়েছে, তো ওকে অর্ধেক আমাকে অর্ধেক দিয়েছে। তো এগুলো এখন ভাজা করে নেব। তো ভাজা করে ওটাকে একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করে নেব। আর আজকে কিন্তু ভীষণ খিদে পাচ্ছে, কারণ কি বলতো, আজকে তো আমি খেয়ে যাইনি বলতে কি এসে খাইনি, মানে খেয়ে গিয়েছিলাম অল্প করে দুটি মুড়ি, তো এসে আর কিছু খাইনি। তো এখন আমাকে কিন্তু ভীষণ খিদে পেয়েছে, তো তাই ভাবছি যে রান্নাটা করে আমি আগে খেয়ে নেব, কে খেলো না খেলো আর দেখবো না। আসলে মাই বলছিল আমি যখন আসি মা পান্তা ভাত খেয়েছে, আর তোমাদের দাদা ভাই তো মাঠে গেছে, সে কখন ফিরবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য মা বললো যে তুমি খেয়ে নাও, আর আমিও পান্ত খেয়েছি, আমারও দেরি হবে খেতে, তো তুমি খেয়ে নাও। তো তার জন্য দেখো ওইদিকে মাছ ভাজা বসিয়ে আমি আলুটা মাখতে বসে গেছি। আর যেহেতু ডিমগুলো মানে ঝোল করব বলে নিয়েছিলাম, তো মনটা সইল না, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি জানো তো, আলুর সাথে মাখাবো বলে। আর ডিম আলু মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আগে আগে রাত্রেবেলা হলে মা দুধ আর ডিম আলু মাখা করে ভাত দিত, সেই সব খাবার তো এখন ভুলে গেছি বলতে কি এখন আমাদের বাড়িতে কেউ এগুলো পছন্দ করে না, তো তাই খাওয়াও হয় না। তো মাঝে মধ্যে করি, নিজের পছন্দটাকে একটু প্রায়োরিটি দিই মাঝে মাঝে। তো ওইদিকে দেখো মাছের ঝালটা বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার ডিম আলু মাখাও হয়ে গেছে। তো মাছের ঝালটাও ফুটতে ফুটতে আমি আমার ভাতটাও রেডি করে নিয়েছিলাম। তো এই যে দেখো এত সুন্দর করে নিজের থালাটাকে সাজিয়েছি, তো এটা একটা ছবি তুলবো বলেই কিন্তু থালাটায় সাজিয়েছিলাম। তো যাই হোক, মানে মাঝে মাঝে তো মনে হয় যে নিজেও একটু গুছিয়ে সাজিয়ে খাই। তো তারপরে যে খেতে বসেছি, আর মুনুকে বললাম একটু আমার ক্যামেরাটা ধরে দে। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এখন যে যার জায়গায় থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমার থালা বাসন অনুপাতে এই যে থালা বাসন রাখার জায়গাটা একদমই ছোট। আমার রান্নাঘরে অনেকগুলো জিনিসই কিনতে হবে, কিন্তু কি বলতো কিনে রাখবো কোথায়, আমার রান্নাঘরটা দেখেইছো তো কত ছোট। তো এই যে জিনিসগুলো এগুলোই রাখার ঠিকঠাক করে জায়গা হয় না। তো তাই এখন জায়গা মানে কোনো জিনিসও কিনছি না,
আর তোমাদের আশীর্বাদ আর ভালো ভগবানের আশীর্বাদে যদি নিজে একটা কোনো রান্নাঘর করতে পারি, তখন না হলে কিনে গুছিয়ে সাজিয়ে রাখবো। আমার খুব শখ একটা সুন্দর রান্নাঘর হবে, একটা সুন্দর নিজের বেডরুম হবে। তো জানি না কবে সেই শখগুলোকে পূরণ করতে পারবো। আর এই যে দেখো এখন গুছিয়ে রেখে দিলাম। তো তারপর ফিরে এলাম অনেকটা সময় পর। এই যে দেখো কত মুড়ি ভাজা হয়েছে। তোমাদের দাদাভাই বিকেলে গিয়েছিল মুড়ি ভাজতে। তো ওই যে আগে আগে যে চালগুলোকে ধুয়ে রোদে শুকনো করে রেখেছিলাম, তো সেইগুলোই মুড়ি শেষ হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাইকে বললাম, তো মুড়িগুলো ভেজে নিয়ে এসে দিল। তো এখন এগুলোকে সব চালাই করে চেলে চেলে ডিবার মধ্যে ভরবো। তো এই মুড়িটা ভরতে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। কারণ কি বলতো, এই যে চেলে চেলে ভরতে হয় তো অনেকটাই সময় লাগে। মুড়ি খেতে ভালো, কিন্তু মুড়ির পিছনে না খুব খাটনি। এক এক সময় মনে হয় যে মুড়ি আর ভাজতে দেব না, কিন্তু আমাদের সব চাষিবাসি ঘরে বিলাসিতা করলে চলে না। মুড়ি কিনে কত খাবো বলো, সবাই তো এত, আমরা 4 জন, তারপর আমাদের যেহেতু কাজের লোক আসে, মজুর টজুর হয়, তখন তাদেরকেও খেতে দিতে হয়। আর এখন মুড়ির দাম অনেক, প্রায় 80 টাকা করে কেজি। তো এত বিলাসিতা দেখালে তো আর আমাদের সব সংসারে হবে না। তো তার জন্য কষ্ট হলেও করতে হয়। মুড়ির চাল ধোয়া, নোনানো, শুকনো করা, তারপরে ভেজে নিয়ে এসে সেগুলোকে তোলা, এটা কিন্তু অনেক কষ্টকর। তো এদিকে দেখো মুড়ি আমি চালছিলাম আর তোমাদের দাদাভাই চা করছিল, তো আমাকে একটু চা বানিয়ে দিল, সাথে একটু ঝুরি ভাজা মুড়ি খেয়ে আবার আমি মুড়ি তুলতে লেগে পড়লাম। তো মুড়ি সব আমার গোছানো হয়ে গেছে, আর এই যে সমস্ত ডিবার মধ্যে ভরে নিয়েছি। তো এই ডিবাগুলোকে এখন আমাকে আবার ছাদে তুলে দিয়ে আসতে হবে, 3বার যেতে হবে আসতে হবে, তবেই আমার সব ডিবাগুলো ছাদে উঠবে। আর এখন দেখো রাতে সবাই খেতে বসে পড়েছি। আজকে জল দেওয়া ভাত রেখেছিলাম, ওই মুড়ি তুলতে হবে, অনেকটা সময় লাগবে, তো তার জন্য জল দেওয়া ভাতই রেখে দিয়েছিলাম। তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি, বড়ি ভাজা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ চটকানো। তো খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো গ্যাস মুছে পরিষ্কার করে জল রেখে সব কিছু রেডি করে নিলাম। তো রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর গতকালের জন্য একটু জামা কাপড় ভিজিয়ে দেব এখন থেকেই, কারণ সকালে উঠে ভেজালে অনেকটা সময়, মানে অনেকটা দেরি হয়ে যাবে কাচতে। তো তাই জন্যই যে বেড কভারগুলো আজকে তুলেছিলাম সেগুলোকে এখন ভিজিয়ে রেখে দিলাম, আর সকালে উঠেই তাহলে কেচে নিতে পারবো। সংসারের জীবনে এইভাবে আমাদেরকে ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজগুলো করে নিতে হয়। তো চলো বন্ধুরা, চলে এসেছি একদম ছাদে। তারপর নিজের একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম, আজকে আর চুলটা আঁচড়ানো হলো না। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো, শুভরাত্রি।